নমস্কার, আমার নাম অভিজিৎ মণ্ডল। আমি লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের একজন স্টুডেন্ট বলছি। আমি আজ তোমাদের সাথে সোশ্যাল মর্ফোলজি নামক একটি চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটা কথা বলতে চাই যে সোশ্যাল মর্ফোলজি টপিকটা যেহেতু একটু লার্জ, তাই এই ভিডিওটি একটু টাইম লাগবে বোঝাতে। সো তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে সোশ্যাল মর্ফোলজি এটা হচ্ছে আমাদের জানার বিষয় বা টপিক। তার আগে আমরা টপিকের ভেতরে ঢোকার আগে সোশ্যাল এবং মর্ফোলজি এই শব্দ দুটি সম্পর্কে ধারণা লাভ করব। আমরা সকলে জানি যে সোশ্যাল, যার অর্থ হচ্ছে সমাজ। তবে মর্ফোলজি এটা অনেকের কাছে নতুন হতে পারে। তবে মর্ফোলজি মানে হচ্ছে গঠন। সেই গঠনটা অর্থাৎ এই গঠনটা যে কোনো জিওগ্রাফিক্যাল ফিনোমিনা বা অন্য যে কোনো বস্তু বা বিষয়ে হতে পারে। এই গঠনটাকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে বা ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে যে ফাংশনাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচার ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? যে সমস্ত স্ট্রাকচারগুলিকে আমরা চোখে দেখতে পারবো, এবং ফাংশনাল স্ট্রাকচার সে সমস্ত স্ট্রাকচার যেগুলিকে আমরা চোখে দেখতে পারবো না। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, তাহলে এখন তোমরা প্রত্যেকেই একটি মোবাইল ধরে আছো এবং সে মোবাইলের সাহায্যে ভিডিওটা দেখছো। তাহলে মোবাইলটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে বলতে চাই, তাহলে মোবাইলের মধ্যে নির্দিষ্ট কোনো অ্যান্ড্রয়েড ভার্সন বা অথবা আইওএস ভার্সন রয়েছে যার জন্য মোবাইলটা চলছে। অর্থাৎ ওই যে ভার্সনটা রয়েছে যার জন্য মোবাইলটা চলছে সেটাকে আমরা চোখে দেখতে পারছি না, অথচ যার জন্য মোবাইলটা চলছে। অর্থাৎ এটি একটি ফাংশনাল স্ট্রাকচারের এক্সাম্পল। আবার মোবাইলের টোটাল সেট বা বডিটা আমরা চোখে দেখতে পাচ্ছি, এটা একটা ফিজিক্যাল স্ট্রাকচারের এক্সাম্পল। যদি এটাকে আরও ডিপলি বলতে চাই, তাহলে বলা হবে যে প্রতিটা শহরের মধ্যেই সরকারি কার্যকলাপ হয়ে থাকে এবং সে সমস্ত সরকারি অফিসগুলির সাথে বেশ ভালো বন্ডিং রয়েছে। অর্থাৎ সরকারি অফিসগুলি একে অপরের ওপর নির্ভরশীল। এই যে নির্ভরশীলতার বিষয়, সেটিকে আমরা চোখে দেখতে পাই না, অথচ তারা একে অপরের সাথে নির্ভরশীল বা একে অপরের সাথে কানেক্টেড। এটা একটা ফাংশনাল স্ট্রাকচারের এক্সাম্পল বলা যেতে পারে। এবার আমরা জেনে নেব যে সোশ্যাল মর্ফোলজির উৎপত্তিটা ঠিক কোথায় থেকে। এই সোশ্যাল মর্ফোলজি এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা এসেছিল প্রথম এমিলি দুর্খিম নামক একজন ভৌগোলিকের মাথায়। তিনি প্রথম পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষ কিভাবে বণ্টিত রয়েছে অথবা সংঘবদ্ধ রয়েছে সে সম্পর্কে পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি 1895 সালে সমাজকে কয়েকটি স্তরে ভাগ করেছিলেন। সেটি সাধারণত সোশ্যাল মর্ফোলজি নামে পরিচিত। এই যদিও তারপরে অনেকেই এই সোশ্যাল মর্ফোলজি সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন মার্কেল মাস। তিনি তার পরবর্তীকালে অর্থাৎ দুর্খিমের পরবর্তীকালে তার বিখ্যাত প্রবন্ধ সিজনাল ভেরিয়েশন অব দি এস্কিমো এ স্টাডি অফ সোশ্যাল মর্ফোলজি নামক গ্রন্থে তিনি এস্কিমোদের সোশ্যাল মর্ফোলজিকে তুলে ধরেছিলেন। তবে এক্ষেত্রে কন্ডিশনটা ছিল যে তিনি মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে তাদের সোশ্যাল মর্ফোলজি করেছিলেন। সেই দুটি বিষয় হলো, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে সেই দুটি বিষয়কে একটি ডেন্ডোগ্রামের সাহায্যে তুলে দেখালাম। এখানে দেখতে পাচ্ছি আমরা তিনি প্রধানত দুটি বিষয়ের উপর ভিত্তি করে তাদের সোশ্যাল মর্ফোলজি করেছিলেন। একটা হচ্ছে যে সামার সিজন অ্যান্ড সোশ্যাল মর্ফোলজি এবং আরেকটা হচ্ছে যে উইন্টার সিজন অ্যান্ড সোশ্যাল মর্ফোলজি। অর্থাৎ তিনি ঋতুর ভিত্তিতে তাদের সোশ্যাল মর্ফোলজি করেছিলেন। এবার আমরা চলে যাব যে সোশ্যাল মর্ফোলজির ক্লাসিফিকেশান। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একদিকে শহরের ছবি এবং আরেকদিকে হচ্ছে যে গ্রামের ছবি। এই ছবিটাই তোমাদেরকে বোঝাবে যে সোশ্যাল মর্ফোলজির ক্লাসিফিকেশনটা। সোশ্যাল মর্ফোলজি এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একদিকে থাকে আরবান সোশ্যাল মর্ফোলজি অর্থাৎ নগরের বা শহরের সামাজিক গঠন, এবং আরেকদিকে থাকে রুরাল সোশ্যাল মর্ফোলজি অর্থাৎ গ্রামের সামাজিক গঠন। তাহলে আমরা প্রথমে শুরু করব যে রুরাল সোশ্যাল মর্ফোলজিকে নিয়ে। তাহলে আমরা আলোচনা করব যে গ্রামীণ সোশ্যাল মর্ফোলজি অর্থাৎ
গ্রামের সামাজিক গঠন। এবার আমরা গ্রামীণ সামাজিক গঠনকে আলোচনা করার পূর্বে একটা জিনিসের ওপর নজর দেব, যে আলোচনাটাকে দুইভাবে করব আমরা। একটা হচ্ছে যে ট্যাঞ্জিবল বিষয় নিয়ে আলোচনা করব এবং আরেকটা হচ্ছে যে ইনট্যাঞ্জিবল বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদেরকে ফার্স্টে যখন মর্ফোলজি বোঝাতে গিয়ে বলেছিলাম যে গঠন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে ফাংশনাল স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাবো এবং যেটা আমরা চোখে দেখতে পারবো না। এবার গ্রামীণ সোশ্যাল মর্ফোলজিকে আলোচনা করতে গিয়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা তার ইনট্যাঞ্জিবল বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব এবং আরেকটা হচ্ছে যে ট্যাঞ্জিবল বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ফার্স্টে শুরু করব ইনট্যাঞ্জিবল বিষয়গুলিকে নিয়ে, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা চোখে দেখতে পারবো না। তাহলে একটি গ্রামের ইনট্যাঞ্জিবল বিষয়গুলি কী কী হতে পারে? অবশ্যই সোশ্যাল বন্ডিং হতে পারে, বা অর্থাৎ সোশ্যাল বন্ডিং এখানে বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছি, অর্থাৎ গ্রামের মানুষের সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক বা দৈশিক আন্তঃসম্পর্ক বা স্প্যাশিয়াল ইন্টারাকশন রয়েছে, সেই ইন্টারাকশনটা কিন্তু চোখে দেখা যায় না, অথচ তার অবস্থান কিন্তু গ্রামে রয়েছে। অর্থাৎ এটা একটা ইনট্যাঞ্জিবল বিষয়ের এক্সাম্পল। আরও বলতে পারি যে আমরা দেখি যে নগরের মানুষের সাথে মানুষের যে ফিলিংস, অর্থাৎ আমরা বোধ, এই ভাবনাটা কিন্তু যথেষ্টই কম। তবে এই দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কে? গ্রাম। অর্থাৎ গ্রামের মানুষের মধ্যে আমরা ভাব বা ফিলিংসের পরিমাণটা যথেষ্টই বেশি। যদি আমরা আরও ডিপলি একে আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে গ্রামে যদি পাশাপাশি বাড়িতে, এটা ভালো হবে, পাশাপাশি বাড়িতে যদি এক বাড়িতে যদি কোনো একটা সবজি বা তরকারি রান্না হয়, তাহলে সেই বাড়ির মানুষ তার পাশের বাড়ির লোকজনকে সেই তরকারি বা সবজিটাকে দান করে থাকে বা শেয়ার করে থাকে, বাংলা ভাষায় শেয়ার করে থাকে। তাহলে এটা একটা সোশ্যাল বন্ডিংয়ের এক্সাম্পল বলতে পারি। তবে এই দিক থেকে কিন্তু আরবান, অর্থাৎ নগরের যে সোশ্যাল মর্ফোলজি বা নগরের যে মানুষ, তারা কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে এই সোশ্যাল বন্ডিংয়ের দিক থেকে। কার তুলনায়? না, রুরাল অর্থাৎ গ্রামীণ বসতির তুলনায়। এছাড়াও গ্রামের আরও যে সমস্ত ইনট্যাঞ্জিবল বিষয়গুলি রয়েছে, যেমন গ্রামের রাজনৈতিক বিষয়, এগুলি এই রাজনৈতিক বিষয়কে আমরা চোখে দেখতে পারবো না, অথচ এটা গ্রামের অস্তিত্ব বা গ্রামের একটি অস্তিত্বের মধ্যে পড়ে। আবার বলতে পারি আমরা যে গ্রামের যে অর্থনৈতিক বিষয়, তারপর গ্রামীণ যে রাজনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থা, এই জিনিসটাও কিন্তু আমরা চোখে দেখতে পারবো না, অথচ এগুলির অবস্থান গ্রামীণ বা গ্রামে রয়েছে। অর্থাৎ এগুলি হচ্ছে সবই ইনট্যাঞ্জিবল বিষয়ের অন্তর্গত। এবার আমরা চলে যাব যে গ্রামীণ সোশ্যাল মর্ফোলজির ট্যাঞ্জিবল বিষয়গুলিতে। তার আগে আমরা একটা জিনিস জানবো যে ইনট্যাঞ্জিবল যে বিষয়, তার যে এরিয়া, সেটা কিন্তু যথেষ্টই কম। কার তুলনায়? না, ট্যাঞ্জিবল বিষয়ের তুলনায়। তাহলে চলো শুরু করা যাক ট্যাঞ্জিবল বিষয়গুলি। তোমরা সকলে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা পেজ আছে বা একটা পাতা আছে, যেখানে অনেকগুলি বিষয় লেখা আছে। এবার আমি তোমাদেরকে বলে দিই যে যখন আমরা ট্যাঞ্জিবল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব গ্রামের, তখন আমরা বেশ কয়েকটি ক্রাইটেরিয়াকে নেব। অর্থাৎ ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রামের সোশ্যাল মর্ফোলজি, অর্থাৎ গ্রামের যে সামাজিক গঠন, সে সামাজিক গঠনকে দেখাবো। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে বেশ কয়েকটা টপিক আলোচনা করেছি বা আলোচনা করিনি, মানে সেই টপিকগুলোকে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাদিকে লেখা আছে যে গ্রাউন্ড প্ল্যান, এবং তার অন্তর্গত কী কী রয়েছে যে রোড লেআউট, অর্থাৎ রোডের যে ধরন বা লেআউট বা আকৃতি, এই সমস্ত বিষয়, তার প্যাটার্ন, তার অথবা মন্দির মসজিদ, এই সমস্ত বিষয়ের কি বা এই সমস্ত জিনিসের অবস্থানগুলি কী কী। তাহলে আমরা জেনে নেব যে গ্রামীণ রাস্তাগুলি কেমন প্রকৃতির হয়ে থাকে। আমরা সকলেই জানি গ্রামীণ রাস্তাটা কাঁচা হয়ে থাকে। এখানে কোনো রকম পিচের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায় না। বর্ষাকালে গ্রামীণ রাস্তাঘাট অত্যন্ত কর্দমাক্ত হয়ে পড়ে, অর্থাৎ পরিবহনে প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে। গ্রামীণ যদি আমরা বলি যে প্রকৃত গ্রামের রাস্তার যদি একটা বৈশিষ্ট্য বলি, তাহলে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বর্ষাকালে কিন্তু গ্রামীণ রাস্তাঘাট একেবারে কাদা হয়ে থাকে, প্রায় 1 হাঁটু পর্যন্ত কাদা হয়ে থাকে। এটা গ্রামীণ রাস্তাঘাটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে বর্তমান দিনে কিন্তু গ্রাম আর সেই পর্যায়ে নেই। বর্তমান দিনে গ্রাম যথেষ্টই উন্নত হয়ে উঠেছে। ভারত সরকারের বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে ভারতের গ্রামগুলি তুলনামূলক উন্নত পর্যায়ে এসেছে। এবার যদি আমরা গ্রামের রাস্তাঘাটের প্যাটার্নকে বলতে চাই, তাহলে আমরা অবশ্যই দেখব যে গ্রামে গেলে গ্রামকে ঘিরে অনেক সময় রাস্তাঘাট গড়ে ওঠে। গ্রামীণ রাস্তাঘাটগুলি অনেকটা মাকড়সার জালের মতো আকৃতির হয়ে থাকে, যদি আমরা এটাকে স্যাটেলাইট থেকে দেখি তবে এটা সম্ভব।
আমরা সকলেই জানি যে ভারত একটি বহুজাতিক রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। গ্রামেও এর প্রভাব লক্ষ্য করা যায়। গ্রামে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকে, তাই গ্রামে বিভিন্ন স্থানে মন্দির, মসজিদ অথবা বিভিন্ন চার্চের অবস্থান লক্ষ্য করা যায়। এবার আমরা যাব যে বিল্ডিং অ্যান্ড সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ বিল্ডিং অ্যান্ড সেটেলমেন্টের যে সমস্ত পার্টগুলি রয়েছে সেগুলিকে আমরা দেখে নেব। ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা যে হাউজিং মেটেরিয়ালস, অর্থাৎ যে বাড়ির যে উপাদান, সে সমস্ত উপাদানগুলির একটা পার্ট আছে। আরেকটা আছে যে হাইট, অর্থাৎ বাড়ির যে হাইট বা বাড়ির উঠোনের যে হাইট, এই সমস্ত বিষয়। আর কি রয়েছে না, রাস্তার সাপেক্ষে বাড়ির ফ্রন্ট, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এগুলোকে নিয়ে আমরা এখনই আলোচনা করব। এবার আমরা জেনে নেব যে হাউজিং মেটেরিয়ালসগুলি কী কী। তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আমি একটা, দেখো তোমাদের সামনে একটা ডেন্ডোগ্রাম তুলে ধরেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং মেটেরিয়ালস, গ্রামীণ বাড়ির বিল্ডিং মেটেরিয়ালস। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ইট পাথর দ্বারা বাড়ি নির্মিত বাড়ি, তারপর পাটকাঠির বেড়া বা বাঁশের বেড়া দ্বারা নির্মিত, টিনের সিট দ্বারা নির্মিত বাড়ি এবং টাইলস বা টালি দ্বারা নির্মিত বাড়ি। তোমাদের কাছে যাতে একটা প্রপার নলেজ যায় এ সমস্ত বিল্ডিং মেটেরিয়ালসগুলিকে নিয়ে, তার জন্য আমি তোমাদের সামনে বেশ কয়েকটি ছবি তুলে ধরছি, যাতে তোমরা বুঝতে পারো যে এটা সত্যি কেমন লাগে দেখতে, অর্থাৎ এই ধরনের মেটেরিয়ালগুলি দিয়ে নির্মিত বাড়িগুলি দেখতে কেমন হয়। আমরা আবার ফিরে এলাম। এবার আমরা দেখব যে ফ্যামিলি ডিস্টেন্স, তারপর সোশিও ইকোনমিক বিহেভিয়ার এবং জাতিগত বিন্যাস বা কাস্ট সেগ্রিগেশন। আমরা ফার্স্টে শুরু করি যে ফ্যামিলি ডিস্টেন্স। বলছে যে ফ্যামিলি ডিস্টেন্সটা কি না, ফ্যামিলি ডিস্টেন্স নামক একটি তত্ত্ব আছে, যেখানে মনে করা হয় যে দুটি বাড়ির অনার, অর্থাৎ দুটি বাড়ির মালিক, তাদের বংশগত বৈশিষ্ট্য বা হেরিডিটারি ট্রেটস এবং তাদের নিজেদের বংশগত ধারা, এ সমস্ত বৈশিষ্ট্য বা ফ্যামিলিগত কিছু বৈশিষ্ট্যর জন্য দুটি বাড়ির মালিক তাদের বাড়িটাকে কিছুটা ডিস্টেন্স বজায় রেখে নির্মাণ করে। এটা হচ্ছে যে ফ্যামিলি ডিস্টেন্স। এবার হচ্ছে যে আমরা চলে যাব যে সোশিও ইকোনমিক বিহেভিয়ার। আমরা সকলেই জানি যে গ্রামীণ অর্থনীতি কিসের ওপর দাঁড়িয়ে, গ্রামীণ অর্থনীতি প্রধানত কৃষিকাজের ওপর দাঁড়িয়ে। ভারত একটি উন্নয়নশীল দেশ এবং ভারতের অর্থনীতির মূল বিষয় হচ্ছে যে কৃষি, এবং গ্রামেও ঠিক একই রকম জিনিস লক্ষ্য করা যায়। গ্রামের অর্থনীতি প্রধানত কৃষিকাজের ওপর দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে কি হয় যে কৃষিভিত্তিক সমাজের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে জনসংখ্যা মোটামুটি প্রকৃতির হয়ে থাকে, যার জন্য আমরা গ্রামে কিন্তু যে কোনো ধরনের, অর্থাৎ কম্প্যাক্ট সেটেলমেন্টের অস্তিত্ব লক্ষ্য করতে পারি, অথবা সেটা ডিসপার্স সেটেলমেন্টের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো যে কাস্ট সেগ্রিগেশন, অর্থাৎ জাতিগত বিন্যাস। আমরা সকলেই জানি যে প্রাচীনকাল থেকে ভারতীয় প্রথা বা ভারতীয় সমাজে কি কাস্ট সেগ্রিগেশনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, অর্থাৎ জাতিগত বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তবে এই কথা আমাদেরকে তার আগে একটা জিনিস নোটিস করতে হবে যে সমাজ গঠনে, অর্থাৎ যে কোনো একটি সোসাইটি গঠনের ক্ষেত্রে কিন্তু সকল জাতিরই কিন্তু সমান প্রভাব রয়েছে। কোনো একটি জাতি ছাড়া অন্য একটি জাতি কিন্তু সমাজে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম নয়। সমাজে যেমন রাজারও সমানভাবে গুরুত্ব রয়েছে, তেমন তার প্রজাদেরও গুরুত্ব রয়েছে। প্রজা ছাড়া যেমন রাজা চলতে পারে না, তেমন সোসাইটি গঠনে কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ান, প্রত্যেকটা কাস্টের সমান গুরুত্ব রয়েছে। আমি তোমাদেরকে বিষয়টাকে বোঝানোর জন্য একটা ছোট্ট একটা ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা এই বিষয়টিকে ভালো করে বুঝতে পারো। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা বৃত্ত, তার 50% দুটো ভাগে ভাগ করা রয়েছে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হাই ক্লাস কাস্ট এবং আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে লো ক্লাস কাস্ট। এটার দেখানোর অর্থ হচ্ছে তোমাকে বোঝানো বা তোমাদেরকে বোঝানো যে কাস্ট, অর্থাৎ কাস্টের যে গুরুত্ব সমাজ গঠনে, সেটা কিন্তু সবার ইকুয়াল। এই যে ইকুয়াল প্রভাব, এই ইকুয়াল প্রভাবটাকে আরও ডিপলি তোমাদের কাছে যাতে নলেজটা যায়, তার জন্য আমি একটা ছোট্ট একটা ডায়াগ্রাম করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকে রয়েছে যে হাই ক্লাস কাস্ট এবং তার ডান দিকে রয়েছে যে লো ক্লাস কাস্ট। এখানে এই দুটো একে অপরের সাথে সম্পর্কিত। এবার আমরা দেখব যে কোন কোন স্টেজে এরা একে অপরের সাথে সম্পর্কিত, অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষ এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে। আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটি, অর্থাৎ মানুষত্বের ওপর ভিত্তি করে তাদের একটা সম্পর্ক রয়েছে। তারপর সোসাইটিকে
ভিত্তি করে একটা সম্পর্ক, রিলিজিয়ানকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ইকোনমিক্সের ওপর ভিত্তি করে মানুষের সাথে মানুষের সম্পর্ক রয়েছে, আবার রাষ্ট্রের ওপর নির্ভর করে কিন্তু তাদের সাথে তাদের সম্পর্ক, অর্থাৎ উচ্চ শ্রেণীর কাস্ট এবং নিম্ন শ্রেণীর কাস্টের মধ্যে সম্পর্ক রয়েছে, অথবা উচ্চ শ্রেণীর মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। এই টোটাল ডায়াগ্রামটাকে তোমাদের সামনে তুলে ধরার আমার প্রধান কারণই হলো তোমাদেরকে একটা প্রপার নলেজ দেওয়া যে সমাজ গঠনে বিভিন্ন ক্লাসের কাস্টের কিন্তু সমান প্রভাব রয়েছে, অর্থাৎ ইকুয়াল প্রভাব রয়েছে। এবার আমরা জানবো যে কাস্ট সেগ্রিগেশন অর্থাৎ জাতিগত যে বিন্যাস তার প্রধান প্রভাবগুলি কী কী। অবশ্যই জাতিগত বিন্যাসের কুপ্রভাবগুলি কিন্তু সমাজে বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্রামীণ সমাজে বেশি লক্ষ্য করা যায়। যেমন সেটা বিবাহ সংক্রান্ত বিবাদ হতে পারে, সমাজে বিভিন্ন কুসংস্কারের প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও কি দেখা যেতে পারে না, মানুষের সাথে মানুষের যে বন্ডিং, সে বন্ডিংয়ের পরিমাণটা কমে যাওয়া, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা ইত্যাদি প্রথা, এগুলো হচ্ছে কাস্ট সেগ্রিগেশনের প্রধান কুপ্রভাব। এবার দেখো তোমাদের সামনে একটা ডায়াগ্রাম আমি তুলে ধরেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোশ্যাল মর্ফোলজি, অর্থাৎ এবার আমরা আলোচনা করব যে গ্রামীণ যে সোসাইটি রয়েছে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী, অর্থাৎ গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। তার আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমরা এই যে বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করব, সেই বৈশিষ্ট্যগুলিকে প্রধানত 3টি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আলোচনা করব। সেগুলি কী কী? একটা হচ্ছে যে ইকোনমিক বেসিস অর্থাৎ অর্থনৈতিকগত বৈশিষ্ট্য, হাউজিং টাইপ বেসিস অর্থাৎ বাড়ি বা গৃহ সংক্রান্ত বৈশিষ্ট্য, এবং আরেকটা হচ্ছে যে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ যে সামাজিক বৈশিষ্ট্য। এই সমস্ত বৈশিষ্ট্য গ্রামীণ বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্টে আমরা দেখে নেব যে অর্থনীতিগত বৈশিষ্ট্য। আমরা সকলেই জানি যে অধিকাংশ ক্ষেত্রে কি হয় না, গ্রামীণ অর্থনীতি প্রধানত কৃষিকাজের ওপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ কৃষিকাজকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি। এবং অধিকাংশ বাড়িতে আমরা দেখতে পাবো যে কৃষি সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি তাদের অস্তিত্ব। আরও বৈশিষ্ট্য বলতে পারি যে তবে তার সাথে কিন্তু কি পশুপালন বিষয়টি গভীরভাবে জড়িত রয়েছে। আমরা গ্রামীণ বাড়িতে গেলেই লক্ষ্য করতে পারবো যে প্রায় অধিকাংশ বাড়িতেই গবাদি পশুর বাসস্থানের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। এটা গ্রামীণ সমাজের অর্থনীতিগত বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও গ্রামীণ বাড়িতে গেলে আমরা দেখতে পারবো যে গবাদি পশুর অস্তিত্ব। আমি কয়েকটা ছবি তোমাদের সামনে তুলে ধরছি যাতে এই কনসেপ্টটা তোমাদের কাছে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে যায়। এখানে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ডায়াগ্রামকে তুলে ধরেছি। এর প্রধান উদ্দেশ্যই হলো যে গ্রামীণ অর্থনীতি প্রধানত কোন কোন বিষয়কে ঘিরে রয়েছে সেই বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরা। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এবং আমরা সকলেই জানি যে ফার্মিং অর্থাৎ কৃষিকাজের ওপর, তারপর মৎস্য চাষের ওপর, তারপর পশুপালনের ওপর, এছাড়াও বিভিন্ন নিম্ন স্তরের সামাজিক কার্যাবলীর ওপরেই কিন্তু কি গ্রামীণ সমাজের অর্থনীতি কেন্দ্রীভূত রয়েছে। এবার আমরা হাউজিং টাইপ বেস ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রেই কি মাটি দ্বারা নির্মিত বাড়ি কিন্তু গ্রামীণ মানুষের প্রধান বাসস্থান হয়ে থাকে। আর কি হয় যে এই সমস্ত অঞ্চলে অর্থাৎ গ্রামে আমরা কখনোই কি উঁচু উঁচু বিল্ডিংয়ের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করতে পারি না, অর্থাৎ দেখতে পাই না। আরও বৈশিষ্ট্য হতে পারে যে অধিকাংশ বাড়ির রুফ অর্থাৎ বাড়ির ছাদগুলি কি কোনো প্রকার ফিজিক্যাল এলিমেন্টস ছাড়াই অর্থাৎ কোনো প্রকার সিমেন্ট বালি ছাড়াই নির্মিত হয়ে থাকে। আমরা জানি যে টালি দ্বারা নির্মিত হয়ে থাকে। তারপর কি ম্যাক্সিমাম বাড়িতে গবাদি পশুর বাসস্থানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এগুলি হাউজিং টাইপ বেস ক্যারেক্টারিস্টিক্সের অন্তর্ভুক্ত। এবার আমরা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ গ্রামের সামাজিক বৈশিষ্ট্যগুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা জানি যে গ্রামের জনসংখ্যা কি মোটামুটি প্রকৃতির হয়ে থাকে, যার জন্য এখানে কম্প্যাক্ট সেটেলমেন্ট বা ডিসপার্স সেটেলমেন্ট উভয় প্রকার সেটেলমেন্টই এখানে গড়ে উঠতে পারে। গ্রামে কি হয়, মানুষের সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক অর্থাৎ সোশ্যাল বন্ডিং বা ফিলিংসের পরিমাণটা খুব বেশি হয়। সেটা
প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য হতে পারে, অথবা অন্যান্য কোনো সামাজিক কারণে হতে পারে। আর কি আমরা বলতে পারি যে সমাজের যে উন্নয়নের গতিবেগ সেটা কিন্তু পরিমাণটা খুবই কম। আর কি এরা লেখাপড়াজনিত শিক্ষা ব্যবস্থায় কিন্তু আরবান সোসাইটির তুলনায় যথেষ্টই পিছিয়ে রয়েছে। রুরাল সোশ্যাল মর্ফোলজি শেষ করার আগে আমি শেষবারের মতো তোমাদের কাছে একটা ডায়াগ্রাম তুলে ধরছি, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো যে রুরাল সোশ্যাল মর্ফোলজির সাথে কোন কোন বিষয়গুলি জড়িত রয়েছে। এই ডায়াগ্রামটি ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত বিষয়গুলি কিন্তু কার সাথে জড়িত না, এই সমস্ত বিষয়গুলি রুরাল সোশ্যাল মর্ফোলজির সাথে যুক্ত রয়েছে।